পরের ম্যাচ কিন্তু এএফসি কাপ, মোহনবাগানের প্রতিপক্ষ রবসান ক্লাব, তাজিকিস্তানের টিম। তো এই রবসান ক্লাব সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে দেবো, টিমটা কীরকম, কতটা পাওয়ারফুল, মোহনবাগানের জেতার চান্স কতটা। আর আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনারা গতকাল আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন মলিনার চেঞ্জেসগুলো নিয়ে লাস্ট ম্যাচে, সেটা নিয়ে কিছুটা আলোচনা করে নেব। প্রথমে মলিনার ডিসিশনগুলো নিয়ে আলোচনা করে নেওয়া যাক, তারপরে আমি আসছি রবসান ক্লাব বা পরের ম্যাচে। এরপর থেকে তো পরের ম্যাচটা নিয়ে আলোচনা হবে, এই গতকালের ম্যাচটা নিয়ে লাস্ট আজকে কিছু প্রশ্ন, আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। প্রথমত আপনাদের কমেন্ট থেকে দু ধরনের মতামত জানতে পেরেছি। একটা হচ্ছে যে কেন দিমিত্রি পেট্রাডসকে তুলে নিয়ে আগেই সাহালকে নামানো হলো না, কারণ দিমিত্রি পেট্রাডস অনেকটা স্লো হয়ে গেছিলো, তো তাতে আমাদের অ্যাটাকটা অনেকটা বাড়তো। আর একটা প্রশ্ন ছিল কামিন্সকে তুলে কেন সুহেলকে নামানো হলো। আর একটা হলো দীপক টাংরিকে আগে থেকে ইউজ করা হলো না কেন, বা পরের দিকেও দীপক টাংরিকে ইউজ করলে ভালো হতো, সেক্ষেত্রে হয়তো আমাদের গোলটা খেতে নাও হতে হতো। প্রথম বলি দীপক টাংরিকে নামালে আমাদের ডিফেন্সটা অনেক শক্ত হতো, সেক্ষেত্রে মুম্বাই অ্যাটাক করলেও আমাদের গোলটা খেতে হতো না, এটা আপনাদের অনেকের মতামত। এখন দেখুন, দুভাবে মুম্বাইকে আটকানোর অপশান ছিল। প্রথমত হচ্ছে আপনি পুরোপুরি ডিফেন্সিভ চলে যান, মুম্বাই অ্যাটাক করে যাক, আপনি অ্যাটাকটাকে রেজিস্ট করুন। তো এইভাবে কতক্ষণ মুম্বাইকে আটকানো যেত, এটা নিয়ে কিন্তু আমার মনেও প্রশ্ন আছে, যে আপনি মুম্বাইয়ের মতো একটা টিমকে কন্টিনিউয়াস, তখনও একটা হাফ বলতে পারেন, গোটা হাফটা বা 30 মিনিটই আমি ধরলাম, 30 মিনিট ধরে আপনি মুম্বাইকে আটকে রাখবেন, এটা কিন্তু আমার খুব একটা লজিক্যাল লাগছে না। আর ডিফেন্সিভ অর্গানাইজেশন বলতে গেলে শুধুমাত্র দীপক টাংরিকেই আমরা এক্সট্রা ইউজ করে আর একটু ডিফেন্সিভ করতে পারতাম, আর কোনো ডিফেন্সিভ প্লেয়ার নামানোর মতো অপশন কিন্তু আমাদের কাছে ছিল না। দীপক টাংরি একা নেমে মুম্বাইকে কতটা আটকাতে পারতো, এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে। যেভাবে দুটো গোল হয়েছিল সেখানে দীপক টাংরি থাকলেও দীপক টাংরি তো মিডলে খেলতো, মানে অভিষেক সূর্যবংশীর জায়গায় হয়তো দীপক টাংরিকে আমরা ইউজ করতে পারতাম। তো এই দুটো গোলের পেছনে অভিষেক সূর্যবংশীর পজিশনের বা অভিষেক সূর্যবংশীর কিন্তু কোনো অবদান ছিল না। তো ন্যাচারালি দীপক টাংরি ওখানটা খেললে এই গোল দুটোর ক্ষেত্রে কতটা সুবিধে দিতে পারতো, এটা নিয়ে আমার কিন্তু একটা প্রশ্ন আছে। হয়তো মলিনা সেটাই ভেবেছিলেন যে অতটা ডিফেন্স করে আটকানো যাবে না, উল্টে আমরা একাধিক গোল খেয়ে যাব। এবার দিমিকে তুলে নিয়ে সাহালকে আগে কেন নামানো হলো না, এটা কিন্তু আমি সমর্থন করি, যে না, দিমিকে তুলে সাহালকে নামালে আমাদের অ্যাটাকের পার্টটা অনেকটাই বেড়ে যেত, এবং মলিনার প্ল্যানিং এটাই ছিল যে যদি মুম্বাইয়ের হাফে আমরা অ্যাটাকটা তুলতে পারি, সেকেন্ড হাফে আরও বেশি করে অ্যাটাক করতে পারি, তাতে গোল তোলার জন্য নয়, তাহলে মুম্বাইকে কিন্তু আমাদের অ্যাটাকটা আটকানোর জন্য ডিফেন্স করতে হবে এবং ওদেরকে ডিফেন্সের লোক বাড়াতে হবে। ন্যাচারালি ওদের ডিফেন্সের লোক বাড়ানো মানে আমাদের ওপর অ্যাটাকটা কম হওয়া, ওদেরকে ডিফেন্স নিয়েই বেশি মাথা ব্যথা করতে হবে এবং ডিফেন্সটাকেই আগে সামলাতে হবে। এই প্ল্যানিং থেকেই মলিনা কিন্তু সেকেন্ড হাফে আরেকটু অ্যাটাকিং যেতে চেয়েছিল সাহালদের নামিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন যে ওখানে যদি দিমিকে তুলে সাহালকে নামানো হতো, কারণ দিমি খেলতে পারছিল না, সাহাল সেখানে অনেক বেটার খেলে দিয়েছে। আপনাদের আরেকটা প্রশ্ন ছিল কেন সুহেলকে নামানো হলো কামিন্সকে তুলে নিয়ে। দেখুন, একই কারণ। মলিনা চেয়েছিল সুহেলের স্পিডটাকে ইউজ করতে, যদি সুহেলের স্পিডটা ইউজ করে সুহেল বারবার পেনিট্রেট করে মুম্বাই ডিফেন্সে ঢুকে যেত, ও গোল করতে পারুক বা না পারুক, ও যদি ফটফট করে ঢুকে যেত ভেতরে, তাহলে কিন্তু মুম্বাই একটা প্রবলেমে পড়তো। মুম্বাইকে ওকে মার্ক করতে হতো, ওকে আটকানোর জন্য ডিফেন্স করতে হতো, এবং সেক্ষেত্রেও মুম্বাইকে কিছুটা ডিফেন্সে জোর দিতে হতো। মলিনা এটাই চেয়েছিল যে বারবার অ্যাটাক করে ওদের প্লেয়ারগুলোকে ডিফেন্সের দিকে ঠেলা, যাতে ওরা বারবার অ্যাটাক উঠতে না পারে, কারণ ওরা যতবারই অ্যাটাকে উঠবে ততবারই মোহনবাগান ডিফেন্সে থ্রেট তৈরি হবে। এবং আমি খেলার শেষের দিকেও একটা মিনিট দেখেছি, যখন মুম্বাই পিছিয়ে রয়েছে তখনও কিন্তু মোহনবাগান অ্যাটাকের জন্য মুম্বাইকে পুরোপুরি ডিফেন্সে নেমে আসতে হয়েছে। মানে মলিনার প্ল্যানটা কিছুটা হলেও, অল্প পার্সেন্টেজ হলেও সেখানে কাজ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা ফাইনালি আর করা যায়নি। মলিনার ভাবনা চিন্তা কিন্তু হাওয়াসের মতো নয়। হাওয়াস ডিফেন্সিভ লাইনকে স্ট্রং করে অপোনেন্টকে আটকাতে চায়, মলিনা অপোনেন্টের ওপর অ্যাটাক করে অপোনেন্টকে আটকাতে চায়। দুজনের চিন্তাভাবনার মধ্যে এই জায়গায় একটা পার্থক্য আছে। এবার কোনটা ঠিক কোনটা ভুল এটা বিচার করার মতো যোগ্যতা আমার নেই, ফলে আমি এটা নিয়ে বলতে যাচ্ছি না। হাওয়াস যথেষ্ট ভালো বা যথেষ্ট বুদ্ধিমান, তিনি একটা কোনো অ্যাঙ্গেল থেকে এটা ভাবেন, আবার মলিনাও যথেষ্ট বড় মাপের কোচ, তিনিও তার একটা অ্যাঙ্গেল থেকে ভাবেন, তিনি ভাবেন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। দুটো স্ট্র্যাটেজি যথেষ্ট ঠিকঠাক, কিন্তু পুরো স্ট্র্যাটেজিটা নির্ভর করে প্লেয়ারদের ইমপ্লিমেন্টেশনের ওপর। প্লেয়াররা কতটা কোচের ভাবনা চিন্তাকে মাঠে বাস্তবায়িত করতে পারছে তার ওপর খেলার রেজাল্টটা ডিপেন্ড করে। কোচের প্ল্যানিংয়ের ওপর সবসময় খেলার রেজাল্টটা ডিপেন্ড করে না। কিছু ক্রিটিক্যাল মুহূর্তে কোচের মুভস অবশ্যই টিমের ক্ষেত্রে বিশাল কাজে লাগে বা ম্যাচ জেতাতে সাহায্য করে, কিন্তু পুরোটাই কোচের ওপর ডিপেন্ড করে না।
কোচ অনেক রকম প্ল্যান করে, সেই প্ল্যানটা কতটা তারা অ্যাডাপ্ট করতে পারলো প্লেয়াররা, তার ওপর কিন্তু বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায় জেতা হারাটা। নেক্সট যদি চলে আসি মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ রবসান ক্লাব। এরা কীরকম টিম দেখুন, আমি গত বছরে ওদের কিছু খেলা দেখেছি এবং শুধু হাইলাইটস নয়, পুরো খেলা দেখেছি। ওই 1 ঘন্টা ধরে বসে পুরো খেলাটাই আমি দেখেছি, 1-1.5 ঘন্টার যতটা খেলা হয় পুরোটা দেখেছি। দেখে আমার প্রথম যেটা মনে হয়েছে যে মুম্বাই সিটির বিরুদ্ধে যদি এই টিমটা নামে তাহলে মুম্বাই সিটি হাসতে হাসতে জিতে চলে যাবে, মুম্বাই সিটিকে ওরা আটকাতে পারবে না, সেই ক্ষমতাটা এই টিমের নেই। এখন মোহনবাগান মুম্বাই সিটির মতো টিমের সঙ্গে কদিন আগেই খেললো, 2-2 ড্র হয়েছে, মুম্বাই সিটিকে বিরুদ্ধে গোলও করেছে, তাদেরকে আটকেওছে কিছু ক্ষেত্রে, মোটামুটি সমানেই প্রায় খেলাটা হয়েছে। তো সেই দিক দিয়ে বিচার করলে কিন্তু মোহনবাগানের কাছে খুব একটা বা বিশাল টাফ ম্যাচ নয়, ম্যাচটা কিন্তু মোহনবাগান জিততেই পারে, সেই ক্ষমতা মোহনবাগান টিমের আছে। বা লাস্ট দুটো খেলার কম্পেয়ার করলেও ওদের খেলা টেকনিক্যালি কিন্তু মোহনবাগানের খেলার থেকে অনেকটাই পিছিয়ে। ওরা লং বলে খেলে, পেনাল্টি বক্সের মধ্যে বল ফেলে খেলার চেষ্টা করে, প্রচুর পাসিং ফুটবল বা বল পজিশন নিয়ে খেলার মতো খেলা আমি দেখিনি, যদিও এটা গত বছরের খেলা, এবছরে কি চেঞ্জেস হয়েছে আমি জানি না। আরও ভালো করে আপনাদের বলতে হয়, আল্টি নাসির যে টিমটার সঙ্গে ইস্টবেঙ্গল খেলেছিল, এই টিমটার কাছে কিন্তু এই রবসান ক্লাব আবার হেরে গেছিল গত বছর। তো মোহনবাগান মুম্বাই ম্যাচে যে খেলাটা খেলেছে সেই খেলাটাও যদি খেলতে পারে, আমার মনে হয় রবসান খুব একটা প্রবলেমের বিষয় হবে না। আর একটা অ্যাঙ্গেল থেকে বলতে গেলে ACL2 এ যতগুলো প্রতিপক্ষকে মোহনবাগান ফেস করবে তার মধ্যে সব থেকে টাফ হচ্ছে ট্রাক্টর FC আর সব থেকে ইজি হচ্ছে রবসান ক্লাব। তো ঘরের মাঠে রবসান ক্লাবের বিরুদ্ধে যে ম্যাচটা মোহনবাগান খেলবে, এই ম্যাচটাই মোহনবাগানের কাছে সব থেকে সহজ ম্যাচ হতে চলেছে খাতায় কলমে, বাকি প্রতিপক্ষদের বিচার করলে। সেই ম্যাচটায় মোহনবাগান কি রেজাল্ট করে সেটা থেকে বোঝা যাবে যে মোহনবাগান কতদূর যেতে পারে। আর ট্রাক্টর FCর ঘরের মাঠে গিয়ে মোহনবাগান যে ম্যাচটা খেলবে সেটা মোহনবাগানের টাফেস্ট ম্যাচ হতে চলেছে এই গোটা সিজনের। তো রবসান ক্লাব ম্যাচ থেকে যদি মোহনবাগান পুরো 3 পয়েন্ট তুলতে না পারে, এটুকু আপনাদের গ্যারেন্টি দিয়ে বলা যায় মোহনবাগানের সেকেন্ড রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনাই তাহলে থাকবে না। তো এই ম্যাচটা মোহনবাগানকে জিততেই হবে। এর থেকে সহজ প্রতিপক্ষ ACL এর নিরিখে, এর থেকে সহজ ম্যাচ ঘরের মাঠের নিরিখে আর মোহনবাগান পাবে না। তবে আগের বছর সেই একটা মালয়েশিয়ার টিমের সঙ্গে মোহনবাগান যুব ভারতীতে যেভাবে হেরেছিল, সেই টিমটাও মোহনবাগানের থেকে অনেক উইক টিম ছিল। তো সেই জন্য গ্যারেন্টি দিয়ে বলা যায় না যে মোহনবাগান ম্যাচটা জিতবেই, কারণ আগের অভিজ্ঞতা থেকে বলছি সামান্য বোকার মতো ভুলে, প্ল্যানিংয়ের অভাবে কিন্তু মোহনবাগান ম্যাচ হারতে পারে। কিন্তু নর্মাল খেললে, প্রপার নিজের খেলা খেললে মোহনবাগান কোনোভাবেই এই ম্যাচটা হারার কথা নয়। তখন কি হবে সেটা টোটালি মোহনবাগান টিমের ওই 90 মিনিটের ওপরই ডিপেন্ড করে আছে। আর আনোয়ার আলী নিয়ে দুটো কথা না বললেই নয়। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন আনোয়ার আলীর কেসটা কি হলো। আনোয়ার আলীর কেসটা কিছুই হয়নি। কালকে যে শুনানি হওয়ার কথা ছিল, PSC শুনানি করবে বা কেসটা আবার শুনবে, এইসবের কথা ছিল, কিছুই হয়নি। তো একজন বোধহয় সম্ভবত রঞ্জিত বাজাজের একটা পোস্ট থেকে যেটা জানতে পারলাম যে একজন বোধহয় গাড়ি চালাতে চালাতে শুনানি করছিলেন বা এরকম কিছু, সেটা নিয়ে অবজেকশান আসে। তো তাই জন্য কালকে PSCর এটা ক্যান্সেল হয়ে যায়, সেটা মঙ্গলবার দিন হবে। মঙ্গলবার পর্যন্ত আনোয়ার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে না, মঙ্গলবার যা ডিসিশান হবে তারপরই। তবে একটা কথা না বললেই নয়, এটা ঠিকই যে এই PSCর ডিসিশানের মতো ভাইটাল ডিসিশানে যদি এরকম ক্যাজুয়াল ভাব দেখায়, তাহলে তো AIFF-এর মানে কি বলবো, এই সিরিয়াসনেস নিয়ে একটা প্রশ্ন অবশ্যই জাগে। এর বেশি আর কিছু বলার নেই। পরবর্তী ভিডিওগুলোতে আরও রবসান ক্লাবের আরও স্পেশালিটি, ওদের অ্যাডভান্টেজ কোন জায়গায়, ওদের দুর্বলতা কোথায়, এসব নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জাস্টিস ফর আরজি কর এবং জয় মোহনবাগান।